আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে। তারা আবেদন পাঠিয়েছেন ডাউটি স্ট্রিট চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য, একজন স্টিভেন পাউলস কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি। তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এবং স্টিভেন পাউলস কেসি সম্পর্কে বলতে গেলে ছোট করে বলতে হয় তিনি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী, আর অ্যালেক্স টিনসলি তিনিও আন্তর্জাতিক মানবাধিকার, সমুদ্র আইন, ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ। এই বিষয়ে বলার আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে একটু ছোট করে বলতে চাই। ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি, আর একটু মনে করিয়ে দিই। এটি ব্রিটেন ভিত্তিক একটি আইনি সহায়তা প্রতিষ্ঠান। ফৌজদারি বিচার, পাবলিক আইন, অভিবাসন, কর্মসংস্থান, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা বিষয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং নিঃসন্দেহে বড় বড় মানবাধিকার ইস্যুতে তারা বিভিন্ন আইনি লড়াই চালিয়ে যান। এবং বাস্তবতা হচ্ছে এটি যে শুধুমাত্র টাকার জন্য যে তারা কাজ করেন তা নয়। টাকা তো অবশ্যই একটি ফ্যাক্টর, অর্থ অবশ্যই একটি ফ্যাক্টর, কিন্তু তার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে খেয়াল রাখতে হয় তারা কোন ধরনের মামলা পরিচালনা করছে অথবা কাদের হয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করছেন সেই বিষয়টি, অর্থাৎ তাদের রেপুটেশনের দিকেই তারা আগে নজর রাখে। এবং আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এটি যে জাতিসংঘ বা যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা যখন যে কোনো বিষয়ে আবেদন করে, কোনো ফাইল সাবমিট করে, বুঝে নিতে হবে যে তাদের কাছে যথেষ্ট শক্ত তথ্য, উপাত্ত, প্রমাণ রয়েছে। এখন এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে যেটি বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং 8 আগস্ট 2024 সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে। এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করেছে। অন্তর্বর্তীকালীন প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা, সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচন একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে, মোলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে। ডাউটি স্ট্রিট চেম্বার তারা সেই কথাটাই উল্লেখ করেছে। যাও, এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে। তবে 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে, বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে, সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে। আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে। এটি হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম। আগেই বলেছি, ডাউটি স্ট্রিট চেম্বার যেন তেন কোনো ধরনের কোনো ল ফার্ম নয়। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে। এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। 8 আগস্ট 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ অফিসার, সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে, মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের। নিয়ন্ত্রণহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্ররোচনা,
এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরো অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আইসিসিতে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তারা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে। এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে? আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে? আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে? দেখুন, এই কথাও আমি প্রথম থেকে বলে আসছি, যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে। শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক না কেন, অবশ্য অভিযোগ রয়েছে, নির্দ্বিধায় আমরা এটুকু বলতে পারি। এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেগুলো নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে। মানে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপস বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলা। অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে। আগামীতে ভবিষ্যতে আরো বেশি করে উঠবে। যেমন ধরুন, আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি। তার সম্বন্ধে প্রসিকিউটর, মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছেন। এগুলো হচ্ছে কি যে অতিমাত্রায় বাড়াবাড়ি। তার বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দাঁড় করাতে হবে। একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে, হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন। যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই, কিন্তু 1000 মানুষকে হত্যা করা এটা কিভাবে সম্ভব? এই ধরনের অভিযোগও আনা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার শিকার অনেকেই জীবিত ফিরছেন। এই মামলাগুলো ভবিষ্যৎ কি আমরা জানি না। এখন তড়িঘড়ি করে যে মামলাগুলো পরিচালনা করা হচ্ছে, নিষ্পত্তি করা হবে এই বছরের মধ্যে অনেকগুলা, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার রায় দেওয়া হবে। ইচ্ছা করলে তো 1 সপ্তাহের মধ্যে রায় দিয়ে যায়, তাই না? ইচ্ছা করলে 1 মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায়। লাভটি কি তাতে? সেগুলো কি কার্যকর করা যাবে? নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে। যে ধরনের তথ্যপাত্য বিচারের জন্য তাদের হাতে ছিল, হয়তো অনেক কিছু সুষ্ঠুভাবে করা যেত, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু হচ্ছে এবং তার অংশের ভিত্তিতে ডাউটি স্ট্রিট চেম্বার যা জাতিসংঘে একটি আবেদন করলো, এটাই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এবং বিশ্বের ওয়াকিবহাল বা সচেতন মানুষ জানে যে ডাউটি স্ট্রিট চেম্বারের ভারী কি কতটা, তাদের ওজন কতখানি, তারা কোন কোন বিষয়ে মুভ করে, এটা খুবই ভালো করে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন। অবশেষে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নাহিদ ইসলাম, দলটির আহ্বায়ক, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছেন শুক্রবার, যে অধ্যত্ত প্রকাশ করেছেন, 71 নিয়ে যে মন্তব্য করেছেন, সে ধরনের মন্তব্য আজ অবধি জামাতে ইসলামীও, জামাত শিবিরও প্রকাশ করার স্পর্ধা দেখায়নি। নাহিদ ইসলাম তার ফেসবুকে কি বলছেন? যারা 71-এ ফিরতে চান তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী। 71-এর পক্ষে বিপক্ষে রাজনীতি যারা পুনরুজ্জীবিত করতে চান, তারা দেশকে পুরানো রাজনৈতিক কাঠামোর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছেন। নাহিদ বলছেন, প্রজন্ম ইতোমধ্যে 71 অতিক্রম করেছে। কেউ পন্থী 71 বা বিরোধী 71-এর বাইনারিকে ঘিরে নির্মিত রাজনীতি গ্রহণ করতে ইচ্ছুক নয়। 71-এর ইতিহাস থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসেবে ও সম্মান করা একটি নীতি হিসাবে, কিন্তু এটা আর রাজনৈতিক বৈধতা হিসেবে প্রাধান্য পাবে না। 47 একইভাবে স্মরণ করা হবে ঐতিহাসিক শ্রদ্ধায়। আর কিছু বাকি থাকে? তাদের ধ্যান ধারণার সম্পর্কে আমাদের সামনে সবকিছু প্রকাশ করা। এই যে বাইনারি শব্দ, এগুলো কি শব্দ ভাই? আমরা বুঝি না। বাইনারি একটি গাণিতিক শব্দ, এটুকুই জানি, কিন্তু সেই গাণিতিক শব্দের মিনিং দিয়ে এখানে কিছু মেলাতে পারছি না। যাও, তারা অনেক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, অনেক জটিল জটিল শব্দ ইউজ করে, কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ পরিচালিত হবে 71-এর চেতনার ভিত্তিতেই। যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন 71-এর আদর্শকে বুকে ধারণ করে এদেশের মানুষ আগামী দিনের পথ চলবে। 71 আমার 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। 47-কে অস্বীকার করার মধ্য দিয়েই 71 সৃষ্টি। সেই 47-কে শ্রদ্ধা বলে স্মরণ করার কোনো কারণ থাকতে পারে না। কর্নেল অলি আহমেদ কি বলেছিলেন মনে আছে তো আপনাদের? তিনি বলেছেন, যারা 24-কে 71-এর সমমর্যাদা নিয়ে যেতে চায় তারা গাঁজাখোর। এটি কর্নেল অলি আহমেদের কথা।
আমি আর কোনো শব্দ ব্যবহার করতে চাই না এখানে। ৭১-এর পরাজিত শক্তির সঙ্গে ঐক্য করবেন ২৪-এর দোহাই দিয়ে, কিন্তু ২৪-এর পরাজিত শক্তির সাথে ঐক্য করা যাবে না। ঐক্য করার দরকার নেই। পরাজিত শক্তি ২৪-এ তো আওয়ামী লীগ, দরকার নেই। মানে ইদানিং কি সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে? আওয়ামী লীগের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধী দলের সঙ্গে ঐক্য করতে পারবেন, আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করতে পারবেন না, দরকার নেই বলছি আবারও। কিন্তু ঐক্য করবেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে, সেই ঐক্যের ভিত্তিতে দেশ চলবে, এটা হয় না, এটা হবে না, কখনো সম্ভব না। আমরা যা বোঝার অনেক আগেই বুঝেছি, যেটুকু বাকি ছিল সেটুকু নাহিদ ইসলামরা প্রকাশ করছেন। ২৪-এ এমন কিছু ঘটেনি, কেবলমাত্র একটি রাজনৈতিক সরকারের পতন ঘটেছে, এই তো, এর বাইরে তো আর কিছু না। নাহিদ বলছেন, যখন মুজিববাদ ৭১-কে একটি ভারতীয় বর্ণনায় প্রবেশ করার চেষ্টা করেছিল, যার ফলে আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আগ্রহের সঙ্গে আপোষ করেছিল, তখন ২৪ স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত আত্মা পুনঃপ্রকাশ করেছিল। এটি ছিল স্বৈরাচারী ফ্যাসিবাদ এবং আধিপত্যের বিরুদ্ধে একটি সম্মিলিত যুদ্ধ, একটি গণতান্ত্রিক ও সমতাবাদী বাংলাদেশের আশায় চালিত। বলেন, মুজিববাদ নিয়ে যা ইচ্ছা বলেন, পারলে বলেন তো জিয়াবাদের বিরুদ্ধে। মাঠ তো ফাঁকা, সেখানে আর বলার সাহস নেই এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কিছু বলার। মাঝে একবার বলে ফেলেছিলেন যে দেশে জিয়াবাদ ও মুজিববাদ বলে কিছু থাকবে না, লিখে দিয়েছিল। এখন আওয়ামী লীগ মাঠে নেই, যা ইচ্ছে বলতে পারছেন, বলুন, সমস্যা কি? কিন্তু ওই যে ভারতের বিরুদ্ধে যে বয়ানগুলো দিচ্ছেন, ভারতের বিরুদ্ধে আমাদেরও অনেক অভিযোগ রয়েছে। ভারত বাংলাদেশে একটি মাত্র দলকে বেছে নিয়েছে তাদের স্বার্থে, আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পিছনে তাদের হাত রয়েছে। ভারত আমাদের তিস্তার পানি সহ অভিন্ন অনেক নদীর পানির ন্যায্য হিস্সাটা বুঝিয়ে দিচ্ছে না। ভারত আমাদের সীমান্তে ধারাবাহিকভাবে মানুষ হত্যা করে চলেছে, অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, সেটিকে তো আমরা অস্বীকার করতে পারি না নিশ্চয়ই, তাই না? এত যে কথা বলেন, ভারত বিরোধী কথাবার্তা বলে, ভারত জুজুর ভয় দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে চুক্তিগুলো ছিল, পারলেন না তো একটা চুক্তিও বাতিল করতে, বরং ভারত বাতিল করেছে। ভারতের ২৬ লাখ মানুষ এদেশে অবৈধভাবে বসবাস করছে, আপনাদের গড়াই সরকারের আইন উপদেষ্টা তিনি মন্তব্য করেছিলেন, ওই সরকারি কর্তা ব্যক্তি হয়ে তো একেবারে মুখে কুরু পেটে বসে আছেন। বরং ভারত ছাড়া যে ডক্টর ইউনূস সরকার একেবারেই অচল, তার প্রমাণ তো আমরা পেয়েছি। বাণিজ্য থেমে আছে, বরং আমদানি আরো বেড়েছে। কদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে কলেজ ক্যাম্পাসের উপরে যে ভয়াবহ বিমান আছড়ে পড়ল, ভয়াবহ বিমান দুর্ঘটনায় যে মানুষগুলো আহত হলেন, তাদের চিকিৎসার জন্য তো সেই ভারত থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক আনতে হলো, পারলেন না তো এড়াতে। এইসব বিপ্লবী কথাবার্তা বলে লাভ নেই। ভারত জুজুর ভয় দেখিয়ে পাকিস্তান প্রীতি অনেক অনন্য মাত্রায় নিয়ে যাবেন, সেটি তো মেনে নেওয়া যায় না। ভারতকে শত্রু মানতে রাজি আছি, তাই বলে পাকিস্তান প্রেম আমরা দেখাতে পারবো না। পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে দেশের জঙ্গিবাদের উত্থান ঘটাবেন, সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাবেন, এগুলো বেশি দিন থাকবে না তো, খুব স্বাভাবিক কথা। এবং এগুলো তো আমার কথা না, এগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেরিয়ে আসছে যে কিভাবে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তির উত্থানের উর্বর ভূমিতে পরিণত হয়েছে গত ১ বছর। নাহিদ ইসলাম আরো বলছেন, মুজিববাদ ও সব ধরনের স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার দায়িত্ব আমাদের, মানে তাদের। নিজেরাই এখন বড় ফ্যাসিস্টের পরিচয় যে দিচ্ছেন, এই কথা তো এখন সব জায়গায় উচ্চারিত হচ্ছে। নিজেদের ধ্যান ধারণা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মব ভায়োলেন্সের মাধ্যমে। ভাইরে, আপনাদের চেতনার দিকে একটু ফিরে তাকান। সেই চেতনাকে কেন্দ্র করে যে ভাষায় কথা বলছেন, 1 বছর আগে আপনাদের প্রতি মানুষের যে সমর্থন ছিল, আমাদের যে সমর্থন ছিল, 1 বছর পর এসে তা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে একটু ভেবে দেখুন। সঠিক পথে থাকতেন, সাধারণ মানুষের কথা বলতেন, সহনশীল রাজনীতি করতেন, ৭১কে বুকে ধারণ করতেন, অসংখ্য মানুষের সমর্থন আপনাদের সাথে থাকতো। মানুষ এখন বুঝতে পারছে কোন ডিজাইনে, কোন পরিকল্পনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আবারও বলি, শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা বড় অংশের ক্ষোভ ছিল। ভোট দিতে না পারার এক ধরনের বঞ্চনা, এক ধরনের বিক্ষোভ, সবকিছুর
বহিঃপ্রকাশ ঘটেছিল 5 আগস্টের আগে। কিন্তু তাই বলে এই নয় যে আপনারা যা চাচ্ছেন, আপনারা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটার প্রতি কোনো সমর্থন আছে সেই মানুষগুলোর। অনেক ধন্যবাদ আস্তে আস্তে সম্পূর্ণ খোলসটা উপড়ে ফেলার জন্য।